হ্যালো, ওয়েলকাম ব্যাক। আইকন একাডেমি ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস করব WBPSI 2019 মেন্সের ম্যাথ পোর্শনটা। তো চলো কি করে ডেসক্রিপটিভ ম্যাথটা সলভ করতে হয় সেটা দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন বলছে একটি বাদর 1 মিনিটে একটি গোলাকার দণ্ডে 6 মিটার উপরে উঠতে পারে, কিন্তু পরের মিনিটে 3 মিটার নিচে নেমে আসতে পারে। তো জিনিসটা সিম্পল। 6 মিটার প্রথম মিনিটে ও উপরে উঠছে, টোটালটা যদি 6 মিটার হয় তাহলে ও 6 মিটারে এখানে যাচ্ছে। 1 মিনিটে ও এই অবধি উঠছে, আবার নেক্সট 1 মিনিটে ও 3 মিটার নেমে আসছে। তাহলে এইটুকু হচ্ছে 3 মিটার, এইটুকু হচ্ছে 3 মিটার। তাহলে জিনিসটা খুব ক্লিয়ার যে প্রথম মিনিটে 6 মিটার উঠছে, পরের মিনিটে আরো 3 মিটার নেমে আসছে। তাহলে আলটিমেটলি 2 মিনিটে ও কতটা উঠছে? 6 minus 3, দ্যাট ইজ 3 মিটার উঠছে। বোঝা গেল? তাহলে বাদরটা 2 মিনিটে মোট 3 মিটার উঠছে। তো এইভাবে উঠতে কত মিটার উঠতে হবে? না, ওকে 21 মিটার উঠতে হবে। তাহলে বলছে কত সময়ে বাদরটি 21 মিটার লম্বা দণ্ডের সর্বোচ্চ স্থানে পৌঁছাবে। তাহলে এইভাবে 2 মিনিটে 3 মিটার করে ওকে কত মিটার উঠতে হবে? 21 মিটার উঠতে হবে। তাহলে টোটাল ডিস্টেন্স ওকে 21 মিটার কভার করতে হবে। কিন্তু এখানে একটা ফান্ডা আছে। ফান্ডাটা কি? 1 মিনিটে 6 মিটার উঠছে, 1 মিনিটে 3 মিটার নেমে যাচ্ছে। এইভাবে ও কত মিটার যাবে? এইভাবে ও টোটাল কত আমার 21 minus 6 is equal to 15 মিটার উঠতে পারবে। যদি বলো কেন? তার কারণ হচ্ছে আমি টোটাল ডিস্টেন্স থেকে 6 মাইনাস করে নিলাম। তার কারণ শেষ মিনিটে ও তো 6 একবারেই উঠে যাবে, তখন তো আর 3 মিটার নেমে আসবে না। জিনিসটা বোঝা গেল তো? তাহলে অ্যাকচুয়াল আমার ক্যালকুলেশন হবে এই যে 2 মিনিটে 3 মিটার করে যাচ্ছে, তাহলে 15 মিটার উঠতে তার কত সময় লাগবে। তাহলে আমি এইভাবে লিখে করব, অতএব 15 মিটার উঠতে তার সময় লাগবে। কত লাগবে? 15 মিটার উঠতে তার সময় লাগবে। প্রথমে কত বারে উঠবে সেটা বার করব। তাহলে 15 মিটার একবারে 3 মিটার করে যাচ্ছে 3, আর সময় লাগবে কত? মাল্টিপ্লাইড উইথ 2। বোঝা গেল? তাহলে 15 মিটার উঠতে তার মোট সময় লাগবে হচ্ছে 5 দুগুণে 10 মিনিট। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো এটা আর একবার দেখে নেবে। তাহলে এইভাবে 15 মিটার অবধি তার 10 মিনিট লাগলো। এবার শেষ যে 6 মিটারটা আছে সে একবারে উঠে যাবে। বোঝা গেল? তাহলে আমি লিখবো অতএব সমগ্র 21 মিটারটা উঠতে বাদরটির সময় লাগবে 10 মিনিট যোগ 1 মিনিট। শেষ 1 মিনিটেও একবারে 6 মিটার উঠে যাবে। অতএব 11 মিনিট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট ধরি জিনিসটির ক্রয় মূল্য সমান 100 টাকা। জিনিসটির ক্রয় মূল্য সমান 100 টাকা। এবার বলছে লাভের পরিমাণ ক্রয় মূল্যের 320%। তাহলে লাভ হচ্ছে গেইন। লাভ ক্রয় মূল্যের 320%। 320/100। আমি এটা যেহেতু ডেসক্রিপটিভ অঙ্ক তাই জন্য এটা দেখিয়ে দেবো, অবজেক্টিভ হলে করতাম না, কারণ আমি জানি এই 100 কেটে যায়। তাহলে 320 টাকা হচ্ছে আমার লাভ। তাহলে সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত? 320 প্লাস 100 মানে 420 টাকা। এবার বলছে
if the cost price increased by 25% but selling price remain constant, what will be the percentage of profit now? যদি ক্রয় মূল্য 25% বৃদ্ধি পায়, তাহলে এখানে আমি লিখছি নিউ সিপি 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 ছিল আরো 25, দ্যাট ইজ ইকুয়াল 125 টাকা। নতুন ক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, বিক্রয় মূল্য সেই সেম আছে, তাহলে নতুন লাভ নিউ গেইন, নতুন লাভ কত? 420 থেকে 125 আমি বিয়োগ করব, 5 9 2 295 টাকা। নতুন লাভ হচ্ছে আমার 295 টাকা। এবার বলছে আমাকে লাভের পার্সেন্টেজটা বার করতে, তাহলে পার্সেন্টেজ অফ লাভ কত হবে? এখানটাই করছি, পার্সেন্টেজ অফ গেইন কত হবে? উপরে যাবে কত টাকা লাভ করছি? 295 টাকা লাভ করছি। নিচে আসবে কার উপরে লাভ করব? ক্রয় মূল্যের উপরে লাভ করব, 125 ইন্টু 100। আশা করি বুঝতে পেরেছো। 25 দিয়ে কাটছি 4, 5 5 5 25, 5 9 45। তাহলে আমার হবে কত? 4 9 36 এর 6 হাতে 3, 4 5 20 আর 3 23, 236%। এটাই হলো আমার অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক দেখো, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা। এবার বলছে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। দ্বিগুণ আর 3 গুণ এই দুটো দেখেই আমি বুঝবো 3 আর 2 এর কি করব? আমি লসাগু করব। লসাগু হলে 6 হবে, তাহলে ম্যাক্সিমাম আমি কত ধরবো? 6 ধরবো। হ্যাঁ, তাহলে আমি ধরি দ্বিতীয় সংখ্যাটা 6। যদি দ্বিতীয় সংখ্যা 6 হয়, তাহলে বলছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তাহলে প্রথমটা কত হবে? 3 হবে, এবং তৃতীয়টির 3 গুণ, অর্থাৎ তৃতীয় সংখ্যাকে 3 গুণ করলে দ্বিতীয় সংখ্যা পাবো, তাহলে দ্বিতীয় সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে তৃতীয় সংখ্যা পাবো, তাহলে এটা কত হবে? 2 হবে। খুব সিম্পল। এবার এই তিনটের অ্যাভারেজ বলেছে আমার 44। তাহলে আমি কি লিখব? প্রশ্নানুসারে 3 প্লাস 6 প্লাস 2 ডিভাইডেড বাই 3 অ্যাভারেজ করছি ইজ ইকুয়াল টু 44। অতএব 11 বাই 3 ইজ ইকুয়াল টু 44। 11 দিয়ে কাটো 4। অতএব বড় সংখ্যাটা বার করতে বলেছে। বড় সংখ্যা কত আমার? 6। 6 ইজ ইকুয়াল টু কত? 3 4 12, 6 12 72। এটাই আমার অ্যান্সার, যে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি 72। বোঝা গেল? তাহলে এইভাবে করলে আমি ফ্র্যাকশনটাকে অ্যাভয়েড করতে পারছি, কত দ্রুত ক্যালকুলেশন চলে আসবে। শর্টকাটেও এই অঙ্কটা মুখে মুখে এইভাবে করা যাবে, এবং আমাদের যে মেন্সে লিখে লিখে করতে হবে সেটাও এইভাবেই করা যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এটাকে এক্সপ্লেন করতে হবে যেমন আমি বললাম। ওকে, নেক্সট অঙ্ক। একটি 20 লিটার দুধ ও জলের মিশ্রণে, এটা 4 দাগ, তাহলে টোটাল সলিউশন মানে মোট মিশ্রণ, এইভাবেই লিখি, মোট মিশ্রণ সমান 20 লিটার। দুধ ও জলের অনুপাত কত? দুধ ইজ টু জল সমান 3:2। বোঝা গেল? তাহলে আমি বার করব দুধ আছে, দেয়ার ইকুয়াল দুধ সমান কত? সমগ্র মিশ্রণ গুণ দুধের অনুপাত বাই অনুপাতের যোগফল। 4 5 20 মানে হচ্ছে 12 লিটার।
জল সমগ্র মিশ্রণ জলের পরিমাণ বাই অনুপাতের যোগফল 8 লিটার। তাহলে আমি বার করে ফেললাম টোটাল মিশ্রণ যদি 20 লিটার হয় 20 লিটারের মধ্যে কতটা দুধ আছে এবং কতটা জল আছে। এবার কি বলেছে, পরপর দুবার 10 লিটার মিশ্রণ ওই মিশ্রণ থেকে তুলে নিয়ে প্রতিবার সমপরিমাণ দুধ মেশানো হলো, তাহলে এখন ওই মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে? আমি কতটা জল তুলছি, কতটা মিশ্রণ তুলছি? মিশ্রণ তুলছি 10 লিটার। তাহলে এই 10 লিটার মিশ্রণে দুধ ও জল কি অনুপাতে থাকবে? এই অনুপাতে থাকবে। তাহলে এবার আমি লিখব এই 10 লিটার মিশ্রণে দুধ কতটা আছে, যে 10 গুণ 3/5 মানে 6 লিটার। এই 10 লিটার মিশ্রণে জল কতটা আছে, 10 গুণ 2/5 মানে হচ্ছে 4 লিটার। তাহলে এটা ফার্স্ট অর্থাৎ প্রথমবার তুললাম আমি। ক্লিয়ার? এবার কি করব, প্রথমবার তোলার পর অতএব দুধ অবশিষ্ট, মিশ্রণে দুধ অবশিষ্ট আছে। বুঝতে পারছো তো? দেখো কতটা ছিল, 12 ছিল। তার থেকে আমি 10 লিটার দুধ তুলে নিয়েছি 6। আরো 10 লিটার আমি দুধ ঢেলেছি তাতে। ক্লিয়ার? তাহলে হবে হচ্ছে আমার 16 লিটার। অতএব জল অবশিষ্ট, জল কত ছিল, 8 ছিল, তুলে নিয়েছি কত, 4। জল তো আমি দিইনি, আমি শুধু দুধ দিয়েছি। তাহলে কত, 4 লিটার। বোঝা গেল? এবার বর্তমানে দুধ আর জলের অনুপাত, বর্তমানে দুধ ইসটু জল কত, 16:4 মানে হচ্ছে 4:1। আবার আমি কি করছি, 10 লিটার মিশ্রণ তুলছি। আবার মিশ্রণ তুলছি 10 লিটার। তাহলে এই 10 লিটার যে মিশ্রণ তুলছি, এই মিশ্রণে দুধ ও জল কি অনুপাতে থাকবে, 4:1 অনুপাতে থাকবে। অতএব ওতে দুধ আছে কত, 10 গুণ 4/5 মানে হচ্ছে 8 লিটার। আর ওতে জল আছে 10 গুণ 1/5 মানে হচ্ছে 2 লিটার। ক্লিয়ার? এবার মোট অবশিষ্ট দুধ, মোট অবশিষ্ট দুধ ভালো করে বুঝবে। দুধ আমার ছিল কত, আগের রিঅ্যাকশনের শেষে 16 ছিল, তার থেকে আমি তুলে নিয়েছি 8, আরো দিয়েছি 10। ক্লিয়ার? তাহলে কত হবে, 18 লিটার। অতএব মোট অবশিষ্ট জল, জল কত ছিল, 4, তুলে নিয়েছি 2, দিইনি কিছু, মানে হচ্ছে 2 লিটার। এবার এই দুটোর অনুপাত, তাহলে অবশিষ্ট দুধ আর জলের অনুপাত হবে 18:2, 18:2, তার মানে হচ্ছে 9:1। এটাই আমাদের অ্যানসার। ক্লিয়ার? পরের অঙ্কে যায়। বলছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 60% ইংরেজিতে এবং 50% গণিতে কৃতকার্য হয়, মানে পাস করে। তাহলে আমি এইভাবে লিখছি, শুধু
অঙ্কে পাস কত পার্সেন্ট? 60%। অবশ্যই তার আগে আমি লিখে নেব মোট ছাত্রছাত্রীর সংখ্যা 100%। কি বললাম? ধরি মোট ছাত্রছাত্রীর সংখ্যা 100%, এটা কিন্তু ফার্স্ট লাইনে আমি লিখে নেব। তাহলে শুধু অঙ্কে পাস হচ্ছে 60%, সরি অঙ্ক না, এটা ইংরেজিতে, শুধু ইংরেজিতে পাস হচ্ছে 60%, শুধু অঙ্কে পাস হচ্ছে 50%। এবার দেখো বলছে 20% উভয় বিষয়ে অকৃতকার্য হয়। সরি, 20% উভয় বিষয়ে অকৃতকার্য হয়। এবার দেখো তো 60% অঙ্কে ইংরেজিতে পাস করেছে, 50% অঙ্কে পাস করেছে, তার মানে এর ভেন ডায়াগ্রামটা এরকম হবে। এটা যদি ইংরেজি হয়, এটা হবে আমার ম্যাথস অঙ্ক। তার কারণ শুধু ইংরেজিতে পাস করে গেল, শুধু অঙ্কে পাস করে গেল, এমন কেউ তো আছে যারা দুটো বিষয়ে পাস করেছে। সেই দুটো বিষয়ে পাস করা কোনটা? এই পোরশনটা। তাহলে পাস পাস। এবার আমি লিখব উভয় বিষয়ে পাস। কেন সেটা বলছি। উভয় বিষয়ে পাস, দেখো উভয় বিষয়ে ফেল করেছে কতজন? 20%। তাহলে উভয় বিষয়ে পাস করবে কতজন? 100 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 80%। বুঝতে পারলে কি? এবার আমি যেটা বলছি এই অংশটা এইভাবেই করব যে শুধু ইংরেজিতে পাস, শুধু অঙ্কে পাস আর উভয় বিষয়ে পাস। তাহলে আমি লিখব অতএব, দেখো মোট আমার বলে দিয়েছে 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হয়। তাহলে দেখো উভয় বিষয়ে যে পাস করছে 80%, এটাও তো ঠিক নয়। কারণ শুধু অঙ্কে যদি আমি 60% পাস করে আর শুধু অঙ্কে যদি 50% পাস করে, তাহলে মোট পাশের সংখ্যা কত হয়ে যাচ্ছে? 110%, 100% এর থেকে বেশি। তাহলে এর থেকে আমি উভয় বিষয়ে যে 80% পাস করেছে সেটা সাবট্রাক্ট করব। তাহলে আমি পাবো হচ্ছে 30%। এই 30%ই অ্যাকচুয়ালি উভয় বিষয়ে পাস করেছে। বুঝতে পেরেছো? সরি, এই 30% এর মধ্যে ইংরেজিতেও আছে, অঙ্কেও আছে। এবার আমার সিম্পল হয়ে গেল। কিন্তু মনে রাখবে এই প্রসেসটা অ্যাপ্লাই করার জন্য তিনটে সমান হতে হবে, অর্থাৎ পাস পাস উভয় বিষয়ে পাস। যদি ফেল করতো তাহলে ফেল ফেল উভয় বিষয়ে ফেল। এবার আমি লিখব দেয়ার ইকুয়াল প্রশ্নানুসারে 30% সমান 150 স্টুডেন্টস, 150 জন ছাত্র। 1% মানে হচ্ছে 5 জন ছাত্র। আর আমার টোটাল কত? প্রথমে বলেছিলাম 100% মানে হচ্ছে 500 জন ছাত্র। এটাই হচ্ছে আমার উত্তর। 6 নম্বরটা দেখো বলছে কোন একটি পরিবারে আটা, মাংস এবং তরকারিতে খরচের অনুপাত 12:17:3। তাহলে এইভাবে লিখবো আমি 12:17:3। এটাতেও দেখো আমি কি করে ক্যালকুলেশনটা অ্যাভয়েড করব সেটাও তোমাদেরকে শিখিয়ে দেবো। যদি ওই জিনিসের মূল্য যথাক্রমে 20% বাড়ে, 30% বাড়ে এবং 50% বাড়ে, তাহলে ওই পরিবারের মোট খরচ কত শতাংশ বৃদ্ধি পাবে। তো জিনিসটা সিম্পল, অঙ্কটা সিম্পল। অঙ্কটা কি না, এইগুলো যোগ করতে হবে, যোগ করে ওর উপরে পার্সেন্টেজ বসাবো, বসিয়ে যতটা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধিটা বিয়োগ করব, বিয়োগ করে আমি পার্সেন্টেজ বার করব। এবার দেখো এই সংখ্যাগুলোর পরে পার্সেন্টেজ বার করতে হলে ফ্র্যাকশন চলে আসবে। সেটা অ্যাভয়েড করার জন্য আমি কি করব, ভালো করে লক্ষ্য করবে। জাস্ট আমি ধরে নেব এটা 12 নয় 120, এটা 170 আর এটা 30।
তাই যদি হয় এদের মোট অনুপাতের যোগফল হবে 200, 100, 300, 320। ক্লিয়ার হয়েছে? 200, 100, 300, 320। এবার 120 পরে 20% চাপাবো। দেখো কি সোজা, পয়েন্ট এক ঘর বাদিকে আসে। 120 10% মানে হচ্ছে 12, আর 20% মানে কি 12 দুগুণে 24, 24, আর 24-এর সঙ্গে 120 যোগ করো মানে হবে 144। 3 17 51, অথবা এইভাবেও করতে পারো যে 13 দিয়েও গুণ করতে পারো, যা ইচ্ছা। মানে এটাকে অ্যাকচুয়ালি 130/100 হবে, 0 0 কেটে যাবে 13 দিয়ে। তাহলে 7 13 91 এর 1 হাতে 9, সরি 7 13 91 এর 1 হাতে 9, 13 অক্ষে 13 আর 10 23 22, 221। আর এটার 50% মানে হচ্ছে 3 15 45। এবার এটা যোগ করব, 5 আর 1 6, 6 আর 4 10 এর 0 হাতে 1, 4 আর 2 6, 6 আর 4 10 আর 1 11 এর 1 হাতে 1, 2 আর 1 3 আর 1 4। দেখো কত সিম্পল ক্যালকুলেশন হলো। আগে টোটাল খরচ ছিল 320, এখন টোটাল খরচ হচ্ছে 410। এবার আমাকে কি করতে বলেছে, ও খরচ কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি কি এই দুটো বিয়োগ করলে পাবো। তাহলে দেখো 0, 2 দিয়ে দিলে 9, 0, 90, 90 বৃদ্ধি পেয়েছে। কার উপরে বৃদ্ধি পেয়েছে? 320-র উপরে, 320-র উপরে ইন্টু 100। 0 0 কাটো, 5 দুগুণে 10, 5 দিয়ে দেবো না, হ্যাঁ 5 দুগুণে 10, 16, 8 45। 5 5 25 এর 5 হাতে 2, 4 5 20 আর 2 22, 225/8 এত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে খরচ কত বৃদ্ধি পেয়েছে? 225/8% বৃদ্ধি পেয়েছে। তো চলো আজকে ক্লাসটা আর বেশি এক্সটেন্ড করব না, এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা রিজনিংটা সলভ করব, এটারই অর্থাৎ 2019 সালের মেন্সের রিজনিংও সলভ করব। তারপরের ক্লাসগুলোতে আমরা তারপরে মানে একই রকম ভাবে ডেসক্রিপটিভ ম্যাথ আর রিজনিং গুলো সলভ করব। আশা করি সবাই ভালো আছো। একেবারে শেষ অবধি আমাদের সঙ্গে দেখতে থাকবে, ক্লাসগুলো করতে থাকবে, তোমাদের প্রিপারেশনটাও সেইভাবে এগিয়ে যেতে থাকবে। প্রতিবারই বলি, আবার বলছি যে আমাদের ডেসক্রিপশনে আমাদের অ্যাপসের লিঙ্কটা আছে, ওই অ্যাপসের লিঙ্কে জয়েন করে তোমরা আমাদেরকে পেইড কোর্সে জয়েন করতে পারো। আর এদিকে ভিডিও তো আসতেই থাকবে। তো ভালো থেকো, টাটা।